Rahmatullah. This is Mamunur Rashid, Assistant Teacher English, Shingegere High School, Kishorganj, Nilphamari. My dear learners, I hope you are in your classes as school is already reopened and our teachers are doing classes. So I hope you all are having a good time and passing a good time with your teachers. Today, inshallah, I will discuss with you about how we do completing sentence in our answer script. We know completing sentence is a new grammatical item for the student of class 9 and 10. It was not included in class 8. So today I will try my level best to give you a clear idea about how we do completing sentence in our real life situation. তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স যে অপশনটি তোমাদের রয়েছে যেটিতে নাম্বার হচ্ছে মাত্র 5 এবং এই কমপ্লিটিং সেন্টেন্সটি আমরা যখন ক্লাস 9 এবং 10 থেকে মূলত এটি শুরু হয়। তো 9 10 এর এই গ্রামাটিক্যাল আইটেম যখন আমরা করি তখন আমাদের যে সমস্যাটি হয় সেটি হলো 5 নাম্বার কিন্তু অনেক গ্রামাটিক্যাল রুলস জানতে হয়। এর আগেও আমি তোমাদেরকে বলেছি সেটা হলো যে তোমাদের গ্রামারটা হচ্ছে ইন্টারলিঙ্কড মানে কি, অর্থাৎ তুমি কমপ্লিটিং সেন্টেন্সের রুলস প্র্যাকটিস করতেছো, সেটা দেখবা যে রাইট ফর্ম অফ ভার্বের কোথাও না কোথাও গিয়ে তোমার কাজে লাগবে, অথবা রাইট ফর্ম অফ ভার্বের কোনো রুলস তুমি পড়তেছো সেটা হয়তো সেন্টেন্স কানেক্টরে কাজে লাগবে, আবার কমপ্লিটিং সেন্টেন্সের রুলস পড়তেছো সেটা হয়তো তোমার সেন্টেন্স কানেক্টরে কাজে লাগবে। তার মানে তোমাদের টোটাল যে গ্রামার আইটেম 60টার কথা আমরা বলি, মানে 60 মার্কের কথা বলি, প্রায় 11টা গ্রামাটিক্যাল আইটেম থাকে। তো এই 11টা গ্রামাটিক্যাল আইটেম তোমাদের 60 নাম্বার, এগুলো একটা আরেকটার সাথে এমনভাবে সম্পৃক্ত যে তুমি যে কোনো একটা রুলস পড়লে অন্য আরেকটা গ্রামারের ক্ষেত্রে তোমার কি হয়, হেল্প হয়। তো আমরা সেটা এখন দেখব যে কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমরা আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে করব। তার আগে একটু বলে নেই যে কমপ্লিট আর কমপ্লিটিং সেন্টেন্স তার মানে হচ্ছে তারা যে কাজটি করবে পরীক্ষা সেটি হচ্ছে তোমাকে একটি ইনকমপ্লিট সেন্টেন্স দিবে, সেই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এবং সেটা এই ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করার ক্ষেত্রে তোমাকে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হবে। একটু খেয়াল করো সবাই, সেটি হলো মনে করো আমি যদি এরকম লিখি, প্লিজ ডোন্ট টক, জাস্ট লুক হেয়ার, a plus b whole square 2ab plus b square. So you have got the idea of this মানে ম্যাথমেটিক্যাল রুলস, তাই না? এই ম্যাথমেটিক্যাল রুলসটা তোমরা জানো কিনা যে a plus b সমান সমান a square plus 2ab plus b square। এখন একটু খেয়াল করো সবাই যে এই বাক্যটাকে a plus b whole square plus 2ab plus b square এই বাক্যটাকে যখন আমরা কমপ্লিট করব, ওরা মনে করো শুধু a square দিল তারপর ডট 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 দিল, তাহলে কি হবে 2ab plus b square হবে, তাই না? অথবা তারা ও a square দিল প্লাস 2ab দিল তারপরে ডট দিল, তার মানে পরে কি হবে তখন? এখন আমি যদি একটু খেয়াল করো, আমি যদি মনে করে লিখলাম যে এখানে মামুন স্কয়ার প্লাস 2 মামুন মাহবুবা প্লাস মাহবুবা স্কয়ার, তাহলে আমার গ্রামাটিক্যালি আমি কারেক্ট কিনা? গ্রামাটিক্যালি কারেক্ট না? সূত্রের দিক থেকে আমি লিখলাম মামুন স্কয়ার প্লাস 2 মামুন মাহবুবা প্লাস মাহবুবা স্কয়ার, বুঝতেছো আমার কথা? তো সূত্র আমার ঠিক থাকবে, কিন্তু আমি চাইলে যে কোনো শব্দ সেখানে ব্যবহার করতে পারবো এবং মাথা রাখতে হবে সেই সূত্রটা, অর্থাৎ মামুন স্কয়ার প্লাস 2 মামুন মাহবুবা এবং মাহবুবা স্কয়ার, এই সিকোয়েন্সটা আমার ঠিক আছে কিনা সেটি আমরা দেখবো বা শিক্ষকরা সেটি দেখবে। তো কমপ্লিটিং সেন্টেন্সও এরকম যে অংশটুকু দেয়া থাকে সেই অংশটুকু দেওয়ার পরে বাকি যে অংশটুকু দেয়া থাকে না সেই অংশটুকু তোমাকে কমপ্লিট করতে হবে সূত্রের ভিত্তিতে। কিসের ভিত্তিতে কমপ্লিট করতে হবে? সূত্রের ভিত্তিতে। আমি যদি প্রথমে এই বাক্যটা একটু দেখাই, খেয়াল করো সবাই, এবং কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় যখন আমরা অ্যান্সার করব এই বিষয়টা আরেকটু মানে প্রথমে বলে নেই, সেটি হলো যে অংশটুকু কমপ্লিট দেয়া থাকবে না, ইনকমপ্লিট দেয়া থাকবে, আর যে অংশটুকু দেয়া থাকবে সেই দেয়া অংশটুকু আগে উঠানোর পরে যে অংশটুকু দেয়া থাকবে না সেই অংশটুকু লিখে তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। কখনোই
শুধুমাত্র উত্তরটা অর্থাৎ যে অংশটুকু দেয়া নাই সেই অংশটুকু লিখে আন্ডারলাইন করা যাবে। তার মানে আগে প্রশ্নের অংশটুকু যে অংশটুকু দেয়া আছে সেটি আমরা উঠাবো, তারপর যে অংশটুকু দেয়া নাই সূত্র অনুসারে সুইটেবল ওয়ার্ড সুইটেবল বাক্যাংশ সেটার সাথে সংযুক্ত করে তারপরে সেটার নিচে আমরা আন্ডারলাইন করে দেবো। আমি বুঝতে পারছি কিনা বিষয়টা? তাহলে এটা হলো কমপ্লিটিং সেন্টেন্স লেখার নিয়ম, যেটা আমরা কিছুক্ষণ পরে হয়তো আবার বলবো। আর কমপ্লিটিং সেন্টেন্স ত্যাগ করছেন এই গ্রামাটিক্যাল আইটেমগুলো দুইভাবে আসতে পারে পরীক্ষায়। কিরকম? একটা হচ্ছে সিকুয়েন্সিয়াল হতে পারে। সিকুয়েন্সিয়াল মানে কি? সাপোজ মনে করো এডুকেশন সম্পর্কে আসলো। কি সম্পর্কে আসলো? তো এডুকেশন সম্পর্কে যদি আসে তাহলে 5টা বাক্যই এডুকেশন সম্পর্কে হবে। মানে এ বি সি ডি ই এই 5টা বাক্যই এডুকেশনের কোনো না কোনো অংশ নিয়ে আলোচনা করবে। বুঝতেছে আমার কথা? বাক্যের গঠনগত হয়তো ভিন্নতা থাকবে, কোনোটা ইট ইজ হাই টাইম দিয়ে থাকবে, কোনোটা সো দ্যাট দিয়ে থাকবে, কোনোটা টু দিয়ে থাকবে, কিন্তু তাদের মূল কথাগুলো হবে এডুকেশন সম্পর্কে। এরকম হতে পারে। অথবা এমনও হতে পারে যে 5টা বাক্যই ভিন্ন ভিন্ন সিকুয়েন্স ভিন্ন ভিন্ন ঘটনাকে নির্দেশ করতে পারে। এখন কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করব তখন এই বিষয়টা জানা খুবই জরুরি যে 5টা যে বাক্য দেয়া থাকবে সেই বাক্যগুলো কি নির্দিষ্ট কোনো সিকুয়েন্স ব্যক্তি বা ঘটনাকে নির্দেশ করতেছে, নাকি 5টা বাক্যই ভিন্ন ভিন্ন ব্যক্তি ঘটনাকে নির্দেশ করতেছে। যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা ঘটনাকে নির্দেশ করে সেক্ষেত্রে সুবিধা হলো তখন আমি যে কোনো ধরনের শব্দই সেখানে ব্যবহার করতে পারবো। কমপ্লিট করার ক্ষেত্রে, কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে আমি যে কোনো ধরনের শব্দই ব্যবহার করতে পারবো সূত্রের উপর ভিত্তি করে, সূত্র ঠিক রেখে। আর যদি নির্দিষ্ট সিকোয়েন্স হয়, এডুকেশন মনে করে এডুকেশন সম্পর্কেই হয়, তাহলে আমাকে এডুকেশন রিলেটেড শব্দ সেখানে ব্যবহার করতে হবে। নিজের মন গড়া কোনো শব্দ সেখানে অ্যাড করার কোনো সুযোগ নাই। আমি বুঝতে পারছি কথা? তাহলে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবো দুইভাবে থাকতে পারে সেটি। একটা হলো সিকোয়েন্সিয়াল থাকতে পারে অন দ্য বেসিস অফ এনি থিম, ইভেন্ট অথবা পার্সন, এরকম হতে পারে। অথবা ভিন্ন ভিন্ন হতে পারে। ভিন্ন ভিন্ন থাকলে সুবিধা কি? তোমার যে কোনো ধরনের শব্দই সূত্রের সাথে মিলে, যেমন যে আমি মামুন মাহবুবা দিলাম, আমি যে কোনো শব্দই আমি সেখানে ব্যবহার করতে পারবো, তখন কি হবে না, কোনো অসুবিধা। আর যদি নির্দিষ্ট সিকোয়েন্স হয় তাহলে এডুকেশন হলে ওই রিলেটেড শব্দ তোমাকে ব্যবহার করতে হবে, যেটা তোমার জন্য অনেক সময় টাফও হতে পারে। আর একটা বিষয়, আমরা কমপ্লিটিং সেন্টেন্স যেহেতু শুরু করছি আমরা একটু জেনে রাখি, সেটি হলো যখন আমরা কোনো বাক্যের কমপ্লিটিং সেন্টেন্স করব, তুমি জানো এমন শব্দ যেটার বানান তুমি পারো সেই শব্দ সেখানে ব্যবহার করবা। এখন মনে করো তুমি দেখলা যে ইট ইজ হাই টাইম টু গো, ভালো কথা। মনে করো যে 5টা বাক্যই ভিন্ন ভিন্ন ছিল, তুমি ইট ইজ হাই টাইম টু গো লিখে দিলা। গো লিখলেও হয়, ডু লিখলেও হয়, ইট লিখলেও হয়, তুমি গো লিখে দিলা। কিন্তু এখন তুমি যদি লেখো যে ইট ইজ হাই টাইম টু মেক আওয়ার নেশন অ্যাওয়ার ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, অনেক বড় একটা লাইন লিখলা। যে লাইন লিখতে গিয়ে তোমার অনেক জায়গায় বানান ভুল হয়ে গেল, তাহলে কি হলো? কমপ্লিটিং সেন্টেন্সে এই বিষয়টা খুব সতর্ক থাকবা। তোমরা, আমার মনে আছে তোমরা পড়ছো কিনা জানি না, প্রমোদ চৌধুরী সম্ভবত, যে বই পড়া একটা প্রবন্ধ মানে ছিল, যেখানে বলা ছিল যে অল্প কথায় প্রয়োজন হলে বেশি কথার প্রয়োজন কি। মানে অল্প কথায় যদি কাজ হয় তাহলে বেশি কথার প্রয়োজন কি। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে যদি একটা শব্দেই বাক্যটা কমপ্লিট হয়ে যায় সূত্র অনুসারে, তাহলে আমি আমার পাণ্ডিত্য জাহির করার জন্য একাধিক শব্দ ব্যবহার করে বানান ভুল করার কোনো সুযোগ না। এই কাজটা আমরা করবো না, রিস্ক নেওয়া যাবে না। বুঝতেছো আমার কথা? যদি আমি অল্প শব্দেই সেটাকে কমপ্লিট করতে পারি সূত্র ঠিক রেখে, তাহলে আমি ওই দিকেই আগাবো। বেশি শব্দ লিখে বানান ভুল করার দিক থেকে, মানে বানান ভুল করার চেয়ে অল্প শব্দ লিখে একটা বাক্য কমপ্লিট করা উত্তম। কি বুঝতে পারছি কথা? পরীক্ষার হলে এই বিষয়টা করা যাবে না, কারণ তুমি অনেক কষ্ট করে একটা বড় সুন্দর লাইন লিখলা কিন্তু বানান ভুল হয়ে গেল, তখন শিক্ষকরা মানে প্লান্টি করতে, অর্থাৎ তোমাকে নাম্বার কর্তন করতে কখনো দ্বিধা করবে না, এবং এটাই স্বাভাবিক, এটাই হবে। তো এই কারণে সতর্ক থাকতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্সে অন্তত রিস্ক নেওয়া যাবে না। যত কম শব্দে সূত্র ঠিক রেখে বাক্যটা কমপ্লিট করা যায় ততই উত্তম। তাহলে আমরা শুরু করি সূত্রগুলো, কি বলো? প্রথমেই আসো, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম হ্যালো।
দুঃখিত, আসলে আওয়াজটা একটু চেক করো। দুঃখিত যে আসলে মানে একটি ইন্টারাপশন হয়ে গেল আমাদের ক্লাসের মধ্যে। তো আশা করি এখন আমার মনে হয় যে তোমরা আবার আমাকে শুনতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা যদি শুনতে পারো তাহলে আমরা শুরু করি আবার। আসলে অনাকাঙ্ক্ষিত ওকে, তো খেয়াল করো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের শুরুর রুলসটা যদি একটু দেখি। সবার দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? আচ্ছা, ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। একটু খেয়াল করো সবাই, কথা বলো না। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে এই বাক্যটাকে আমরা কমপ্লিট করার ক্ষেত্রে 3 ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারবো। সেটা কেমন? যে ইট ইজ হাই টাইমের পরে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো। ইট ইজ হাই টাইমের পরে ফর প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম ব্যবহার করতে পারবো। তারপর প্রোনাউনের অবজেক্ট ফর্মের পরে তারপরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো। এরপরে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট, তারপরে ভার্বটা ভি2 অথবা উড কুড শুড মাইট হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন একটু খেয়াল করো, তাহলে এই 3 ভাবেই আমি এটাকে কমপ্লিট করতে পারবো। যদি বাক্যে আমি লিখছি, ধরো ইট ইজ টাইম লিখছি, খেয়াল করো সবাই, ইট ইজ টাইম। এখন ইট ইজ টাইমের পরে যদি টু লেখা থাকে এখানে, তাহলে তখন আমাকে এই সূত্রটা দিয়েই বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এখন ইট ইজ হাই টাইমের পরে যদি ইট ইজ টাইমের পরে যদি ফর লেখা থাকে, তাহলে আমাকে 2 নম্বর সূত্রটা দিয়ে কমপ্লিট করতে হবে। এখন ইট ইজ হাই টাইমের পরে যদি উই লেখা থাকে, তাহলে আমাকে 3 নম্বর সূত্রটা দিয়ে কমপ্লিট করতে হবে। বুঝতেছো আমার কথা? তার মানে ইট ইজ টাইম পর্যন্ত যদি দেয়, তাহলে এই 3 রকমের যে কোনো এক রকম দিয়ে তুমি কমপ্লিট করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওরা যখন সূত্রের ক্লুটা দিয়ে দেবে, ইট ইজ হাই টাইম টু লিখে দিল, ইট ইজ হাই টাইম ফর লিখে দিল, ইট ইজ হাই টাইম উই লিখে দিল, তখন কি করবা? কি বুঝতেছো আমার কথা? ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইম ফর, ইট ইজ হাই টাইম উই হি সি, যে কোনো সাবজেক্ট যদি দেয়া থাকে, তাহলে তখন সাবজেক্ট যদি দেয়া থাকে তখন সেক্ষেত্রে সাবজেক্টে পরে ভার্ব ভি2 উড কুড শুড মাইট এগুলো নিয়ে আসতে হবে। যদি ফর লেখা থাকে, তাহলে ফরের পরে এমন একটা শব্দ নিয়ে আসতে হবে যেটা প্রোনাউনের অবজেক্ট ফর্ম হবে। কি হবে? প্রোনাউনের অবজেক্ট ফর্ম, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমি এই বাক্যটাকে যদি একটু কমপ্লিট করি, খেয়াল করো যে ইট ইজ টাইম, যদি আমরা ওই সিকোয়েন্সিয়াল না হয়, মানে ধারাবাহিক কোনো ঘটনা না হয়, তাহলে আমরা লিখতে পারি ইট ইজ হাই টাইম টু গো, ইট ইজ হাই টাইম টু ডু, ইট ইজ হাই টাইম টু স্টাডি। যেভাবেই লিখতে চাও লিখতে পারো, যে কোনো শব্দ, তবে নেতিবাচক অর্থ যাতে প্রকাশ না করে। কি অর্থ প্রকাশ না করে? নেতিবাচক। এখন তুমি যদি লেখো ইট ইজ হাই টাইম টু কিল, এখনই সময় মারার, হত্যা করার, হতে পারে। মানে গঠনগত দিক থেকে যদি আমি বলি, বাক্যটা ঠিক আছে, বুঝতেছো আমার কথা? কিন্তু অর্থের দিক থেকে বাক্যটা নেতিবাচক অর্থ প্রকাশ করতেছে, এই কারণে এই ধরনের শব্দ ব্যবহার করা না করাই উত্তম। বুঝতেছো কথা? যদি তোমার হাতে সুযোগ থাকে, যেহেতু আমি আগেই বললাম, বারবার কথাটা বলতেছি, যে যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের সূত্র ঠিক থাকবে, কিন্তু শব্দ নির্ভর করবে তোমার উপর। শব্দটা কার উপর নির্ভর করবে? তোমার উপর। তুমি যে শব্দ সেখানে বসাইতে চাও সেই শব্দই বসাইতে পারবা, তবে সেটা সিকোয়েন্সিয়াল হলে একরকম হবে, সিকোয়েন্সিয়াল না হলে আর এক রকম হবে। মানে ধারাবাহিক কোনো ঘটনা নির্ভর হলে সেই ঘটনা রিলেটেড শব্দ আনতে হবে, আর ধারাবাহিক কোনো ঘটনা রিলেটেড না হলে যে কোনো শব্দই ব্যবহার করতে পারবা, তবে নেতিবাচক শব্দ পরিহার করতে হবে। যে শব্দগুলো মানে শুনতে ভালো শোনায় না, যে শব্দগুলো শুনলে হাসি পায়, এখন তুমি যদি লেখো ইট ইজ হাই টাইম টু লাভ বা ইট ইজ হাই টাইম টু ফল ইন লাভ, হ্যাঁ, এখন তোমার কাছে মনে হবে যে খুব চমৎকার একটা বাক্যের দিক থেকে ঠিক আছে, কিন্তু এই শব্দগুলো, এই ধরনের শব্দগুলো পারতপক্ষে ব্যবহার না করাই ভালো। আচ্ছা, ইট ইজ হাই টাইম ফর, এখন ফর যদি ওরা দিয়ে দেয়, ফর পর্যন্ত যদি দেয়, তাহলে এখানে একটা প্রোনাউন অবজেক্ট ফর্ম আসতে, এখন ফর মি হতে পারে, ফর হিম হতে পারে, ফর দেম হতে পারে,
ফর হার হতে পারে, এখানে প্রোনাউনের অবজেক্ট বুঝায় যে কোনো একটা শব্দ ফরের পরে আনতে হবে। তারপরে আমি লিখলাম যে ইট ইজ হাই টাইম ফর মি টু স্টাডি, ইট ইজ হাই টাইম ফর মি টু স্টাডি, ইট ইজ হাই টাইম ফর মি টু, বুঝতেছো আমার কথা? আচ্ছা, এরপরে আবার যদি আমি উই দিয়ে লিখি তাহলে ইট ইজ হাই টাইম উই শুড স্টাডি। তাহলে যদি স্টাডি রিলেটেড হয় তাহলে আমি ধরো এইভাবে, ইট ইজ হাই টাইম ফর আস টু স্টাডি, ইট ইজ হাই টাইম ফর দেম টু স্টাডি, ইট ইজ হাই টাইম ফর হিম টু স্টাডি। এখন আমি যে স্যার মি হিম দেম হার এই যে অবজেক্ট ফর্মগুলো এখানে বসানো যায়, তাহলে আমি কোনটা বসাবো? কি প্রশ্ন আসে না যে স্যার তাহলে আমি কোন অবজেক্টটা বসাবো? মাথায় রাখতে হবে যদি সেগুলো ধারাবাহিক কোনো ঘটনা নির্ভর হয় তাহলে সেই ঘটনায় কোনো ব্যক্তিকে যদি অ্যাড্রেস করে, মনে করি স্টুডেন্টদেরকে বলছে, তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম ফর দেম। কি বলো, বুঝলে আমার কথা? মানে ওই পাঁচটা বাক্য লিঙ্কড যদি হয়, ইন্টারলিঙ্কড যদি হয়, একটা আরেকটার সাথে সম্পৃক্ত হয়, ওই পাঁচটা বাক্যের কোনো না কোনো বাক্যে যদি স্টুডেন্ট সম্পর্কে কোনো কথা বলে তাহলে তখন ইট ইজ হাই টাইম কি হবে? দেম হবে। কি হবে? এখন ওই পাঁচটা বাক্যের কোনো একটা বাক্যে সিঙ্গেল একজন ব্যক্তি সম্পর্কে বলছে, সাপোজ রহমত সম্পর্কে বলছে, তাহলে তখন হবে ইট ইজ হাই টাইম ফর হিম, ইট ইজ হাই টাইম ফর, মনে করো ওই পাঁচটা বাক্যের কোথাও এরকম ইন্টারলিঙ্কড আছে এবং কোথাও মনে করো মানে সালমা সম্পর্কে বলছে, তাহলে ইট ইজ হাই টাইম ফর হার। কি বুঝতেছো আমার কথা? তাহলে ফর হিম, ফর হার, ফর আস এই শব্দগুলো নির্ভর করবে ওই শব্দগুলো ইন্টারলিঙ্কড হলে তাহলে ওটার উপর। আর যদি এমন হয় যে স্যার পাঁচটা বাক্য ভিন্ন ভিন্ন ঘটনা বা ব্যক্তিকে নির্দেশ করতেছে, তখন তুমি ইট ইজ হাই টাইমের পরে মি লেখো, হিম লেখো, দেম লেখো, হার লেখো, যা মন চায় সেটাই লিখতে পারবা, তখন আর কোনো অসুবিধা নাই। তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে দুই ধরনের প্রতিবন্ধকতা আছে। একটা আছে যে চাইলে যে কোনো শব্দই ব্যবহার করতে পারবো আমরা, আবার চাইলেই যে কোনো শব্দ ব্যবহার করতে পারবো না, সেটা নির্ভর করবে ওই বাক্যগুলোর সিকোয়েন্সের উপর। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে ইট ইজ হাই টাইম দিয়ে আমরা একটা বাক্যকে কমপ্লিট করার কটা সূত্র জানলাম? তিনটা। যে ইট ইজ হাই টাইমের পরে টু বসতে পারে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, ইট ইজ হাই টাইমের পরে ফর বসতে পারে, ফরের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে। আবার ইট ইজ হাই টাইমের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসতে পারে, অথবা উড কুড শুড মাইটের পরে ভার্বের, যখন আমি যদি লিখি ইট ইজ হাই টাইম উই স্টাডিড তাও ঠিক আছে, অথবা উই শুড স্টাডি, উই শুড স্টাডি অথবা উই স্টাডি। কি বুঝতেছো আমার কথা? পূজা ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা দেখো। তাহলে আমি কি দুই নম্বরে যাব? দুই নম্বর সূত্রটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অবলিক ইন অর্ডার দ্যাট লেখা আছে, তারপরে আবার সাবজেক্ট কুড অথবা ক্যান অথবা মে, কুড অথবা মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটু খেয়াল করো এখানে, সেটি হলো আমি লিখলাম যে উই ইট সো দ্যাট, উই ইট সো দ্যাট। খেয়াল করো যে আমরা খাই যাতে, যেন। সো দ্যাট শব্দের অর্থ কি? যাতে বা যেন। তাহলে উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে, অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাটের জায়গায় কি থাকতে পারে? ইন অর্ডার দ্যাট থাকতে পারে। তাহলে সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট। তারপরে তাহলে এই সো দ্যাট ইন অর্ডার দ্যাট থাকলে কি হবে? সাবজেক্টের পরে দেখো, মানে এখানে একটা সাবজেক্ট আসবে এবং সেই সাবজেক্টটা সেম সাবজেক্ট হবে। সেম সাবজেক্ট মানে কি? এখানে যদি সামনে উই থাকে তাহলে ওই একই সাবজেক্টটা এখানে বসবে। এখানে যদি হি থাকে হি বসবে, এখানে যদি সি থাকে সি বসবে, এখানে যদি দে থাকে দেম বসবে। তার মানে পূর্বের সাবজেক্টটাই দ্যাটের পরে আবার রিপিট হবে। তবে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ পূর্বের অংশের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমি ক্যান অথবা মে ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? পরের অংশে ক্যান অথবা মে। আর পূর্বের সাবজেক্টটা যদি এই অর্থাৎ সামনের এই সাবজেক্টটা যদি পাস্ট ফর্ম নির্দেশ করে তাহলে পরের অংশে আমরা কুড অথবা মাইট ব্যবহার করব। আমি বুঝতে পারছি বিষয়টা? আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। তাহলে উই ইট আমরা খাই, এই সো দ্যাট এই শব্দটার জায়গায় কি থাকতে পারে? ইন অর্ডার দ্যাট শব্দটাও থাকতে পারে। এরপরে তাহলে সো দ্যাটের জায়গায় কি থাকতে পারে? ইন অর্ডার দ্যাট থাকতে পারে। আচ্ছা, থাকলো। তারপরে এখানে কি হবে? আমরা ক্যান আর মে, কুড আর মাইট কিসের ভিত্তিতে বসাবো? এই যে ভার্বটা এখানে আছে ইট, এই ইট ভার্বটা এখানে এখন ইট আছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমরা এখানে লিখব যে সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি, যাতে আমরা কি করতে পারি? তাহলে উই ইট আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ অথবা উই মে লিভ, উই ক্যান লিভ অথবা উই মে। এখন যদি এখানে অ্যাট লেখা থাকতো, অ্যাট
তখন আমরা এখানে লিখতাম কুড। কি লিখতাম? কুড অথবা মাইট। তার মানে এই শুরুর অংশের ভার্বটা পাস্ট টেন্স হলে দ্যাটের পরে সাবজেক্টের পরে ভার্বটা তখন কুড অথবা মাইট হবে। আর শুরুর ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে দ্যাটের পরে ক্যান অথবা মে হবে। কি ক্লিয়ার বিষয়টা? ওরা কি করবে তাহলে বলো দেখি? ওরা করবে কি, এই সো দ্যাট পর্যন্ত দিয়ে এই অংশটা ইনকমপ্লিট দিয়ে দিবে, মানে এই অংশটা কমপ্লিট থাকবে না। এখন সামনে লেখছে যে উই ইট সো দ্যাট। এখন কথা হলো যে স্যার আমি লিভ বানানটা পারি না, মানে আমি তাহলে কি লিখবো? মনে করো উই ইট আমরা খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। এখন তুমি লিখলে যে সো দ্যাট উই ক্যান ফাইট, যাতে আমরা মানে সংগ্রাম করতে পারি। আচ্ছা, সো দ্যাট উই ক্যান মেক আওয়ার লাইফ, যাতে আমরা আমাদের জীবন করতে পারি। সো দ্যাট উই ক্যান পাস ইন দ্য এক্সাম, যাতে আমরা পরীক্ষায় পাস করতে পারি। যে কোনো ধরনের শব্দই তুমি ব্যবহার করতে পারবা। বারবার এই কথাটা আমি আর বলতেছি যে কোনো ধরনের শব্দই ব্যবহার করা যাবে, তবে ওই কথা একটাই যে 5টা বাক্য যদি সিকোয়েন্স নির্ভর হয় তাহলে ওই রিলেটেড শব্দ ব্যবহার করতে হবে। আর যদি সিকোয়েন্স নির্ভর না হয়, ইট ইজ হাই টাইম উই ক্যান ডু, শেষ। উই ক্যান ডু, ক্যান বানানো সহজ, ডু বানানো সহজ হয়ে গেল। এখন স্ট্রাগল লিখলা কিন্তু স্ট্রাগল বানানটা ভুল হলো, এই ধরনের রিক্সে যাওয়া যাবে না। বুঝতেছো আমার কথা? ভালো বানান পারলে ভালো, যদি বানান না পারো সেক্ষেত্রে ওই রিক্সে না গিয়ে অল্প শব্দে সহজ শব্দে অর্থটা যাতে মিলে, অর্থটা যাতে কি, যে উই ইট সো দ্যাট উই ক্যান ডু, আমরা খাই যাতে আমরা করতে পারি, শেষ। এন্ড কি করতে পারি দরকার নেই জানার। কি বুঝতেছে আমার কথা? হ্যাঁ, উই ইট সো দ্যাট উই ক্যান স্টাডি, উই ইট সো দ্যাট উই ক্যান স্টাডি, যে আমরা খাই যাতে আমরা পড়তে পারি। তাহলে আমার মনে হয় সূত্রটা ক্লিয়ার, যে শব্দ যে একটা গান আছে কিন্তু, যে যতই ঘুরি উড়াও রাতে লাটাই তো তোমার হাতে না আমার হাতে। এখন লাটাই কিন্তু তোমাদের হাতেই। কি বুঝতেছো আমার কথা? লাটাই কাদের হাতে? তোমাদের হাতে। তোমরা যে কোনো ধরনের শব্দই ব্যবহার করতে পারবা, অর্থ ওই বাক্যের সাথে মিলে এমন শব্দই ব্যবহার করতে হবে যদি সিকোয়েন্স নির্ভর না হয়। ঠিক আছে কথা? তাহলে আমরা 2 নম্বর সূত্রটা ক্লিয়ার। এবার আসো 3 নম্বর সূত্রটা কি বলছে। তিন নাম্বার সূত্রটা একটু দেখি আমরা। 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বারটাও একই রকম, যে খেয়াল করো, উই ইট টু অথবা ইন অর্ডার টু অথবা উই স্টাডি টু, তারপরে ওরা গ্যাপ দিয়ে দিছে। খেয়াল করো, উই ইট টু অথবা উই ইট ইন অর্ডার টু অথবা উই স্টাডি শুধু টু, এরকম যদি থাকে তখন কি করব জানার দরকার আছে না? আচ্ছা, এখন খেয়াল করো, ওই একই সূত্র টু অথবা ইন অর্ডার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সূত্র কি বলতেছে যে টু অথবা ইন অর্ডার টুর পরে কি হবে? টু অথবা ইন অর্ডার টুর পরে কি হবে? কথা বলা, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এখন উই ইট আমরা খাই, তাহলে কি হতে পারে? হ্যাঁ, লিভ, উই ইট টু লিভ। আমি এখানে শুধু কি লিখে দিলাম যে উই ইট টু লিভ, আমরা খাই বাঁচতে। কিসের জন্য খাই? এখন আমি যদি লিখি উই ইট ইন অর্ডার টু স্ট্রাগল, যেটাও বললো, আচ্ছা ইন অর্ডার টু স্টে দেই, স্টে ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন এই টু অথবা ইন অর্ডার টুর পরে এমন শব্দ নিয়ে আসতে হবে যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝাচ্ছে এবং যেটা পূর্ববর্তী অংশের সাথে অর্থের সামঞ্জস্য করার ক্ষেত্রে কোনো ধরনের ব্যতিক্রম হবে না, ভিন্নতা হবে না, মানে পূর্বের অংশের সাথে মিলে। এখন তুমি যদি লেখো যে উই ইট টু কিল ম্যান, যে আমরা খাই মানুষকে হত্যা করার জন্য, তাহলে অর্থের দিক থেকে এটা ঠিক আছে, মানে অর্থাৎ গঠনগত দিক থেকে ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে বসাইছো, কিন্তু অর্থের দিক থেকে এই অর্থটা নেতিবাচক অর্থ। কি অর্থ? নেতিবাচক। তাহলে আমি আবারও বলতেছিলাম বারবার যে কথাটা, সেটা হলো যে আমরা নেতিবাচক অর্থ কি করব? পরিহার করব। এমন শব্দ ব্যবহার করব না যে শব্দগুলো শুনতে খারাপ, মানে খারাপ শোনায়। তাহলে এটা কি হইতে পারে? তাহলে একটু একজন বলো দেখি। উই স্টাডি টু গেইন নলেজ। আর কি হইতে পারে? উই স্টাডি আমরা পড়ি, টু কি কিসের জন্য? টু লার্ন, টু না গুড রেজাল্ট, মানে গুড তো অ্যাডজেক্টিভ, ভার্ব বলো একটা, টু মেক গুড রেজাল্ট, টু মেক। তার কি হতে পারে? উই স্টাডি টু পাস ইন দ্য এক্সাম, তাই না? উই স্টাডি টু পাস ইন দ্য। আচ্ছা, তারপর কি হতে পারে? উই স্টাডি টু মেক আওয়ার লাইফ, তাই না?
উই স্টাডি টু গেট সাকসেস ইন লাইফ, অনেকভাবে হইতে পারে। তবে ওই সব কথার এক কথাই সিকোয়েন্সটার উপরে নির্ভর করবে যে তুমি কোন দিকে হাঁটবা। সিকোয়েন্স নির্ভর হলে ভালো, সেই সম্পর্কিত শব্দ আসবে। আর যদি সিকোয়েন্স নির্ভর না হয় তাহলে তুমি যে কোনো শব্দই ব্যবহার করবা, তবে সেটা ইতিবাচক শব্দ হতে হবে। তার মানে আমরা 2 নম্বর রুলসটা ক্লিয়ার, 3 নম্বর রুলসটা আমার মনে হয় ক্লিয়ার। কি বলো, কি ক্লিয়ার? তো 3 নম্বর। এবার 4 নম্বর রুলসটা একটু ভিন্ন। যেমন ধরো আমি বললাম যে হি ইজ টু পুয়ার টু ড্যাশ, হি ইজ টু পুয়ার টু, দেখা যাচ্ছে সবার? আচ্ছা, হি ইজ টু পুয়ার টু। এখন একটু খেয়াল করো সবাই যে বাক্যে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে টু অ্যাডজেক্টিভ টু যদি থাকে, টু অ্যাডজেক্টিভ টু, টু অ্যাডজেক্টিভ টু যদি থাকে, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা দুইভাবে দেখি। বাক্যে কয়ভাবে দেখি? দুইভাবে আমরা সাধারণত বাক্যে ব্যবহার হতে দেখি, যেখানে টু টু যুক্ত বাক্যের সাবজেক্ট কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিকে বোঝানো হয়, কোনো কোনো ক্ষেত্রে বস্তুকে বোঝানো হয়। তাহলে টু টু যুক্ত বাক্যের সাবজেক্ট কোনো কোনো সময় ব্যক্তি হতে পারে, আবার কোনো কোনো সময় কে হতে পারে? বস্তু হতে পারে। এখন আসো যে ব্যক্তি যদি হয় তখন আমরা কি করব, আর বস্তু যখন হয় তখন আমরা কি করব। আর ব্যক্তি যে সাবজেক্টটা সেটা চিনব কিভাবে? দুইভাবে চেনা যেতে পারে, একটু খেয়াল করো। এই যে দেখো এখানে হি দেখাই যাচ্ছে যে এটা ব্যক্তি, কি বলো, তাই না? পূজা, হিটা কি ব্যক্তি না বস্তু? তাহলে হি এখানে ব্যক্তি, নিঃসন্দেহে হি ব্যক্তি। আচ্ছা, আবার ধরো আমি যদি লিখি ইট ইজ টু শর্ট ফর, ইট ইজ টু শর্ট ফর, এরপরে ধরো আর কোনো অংশ লেখা নেই, তখন কি হবে? তাহলে একই দেখো এখানে হি, এখানে ইট, তাহলে ইটটা ব্যক্তি না বস্তু? বস্তু। আর এখানে হিটা ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে একটা হচ্ছে যে শুরুতে দেখেই বোঝা যাবে যে এটা ব্যক্তি, যেমন হি আর ইট। আবার আরো একভাবে শিওর হতে পারে, সেটা হচ্ছে যে বস্তুবাচক বাক্যে ফর থাকবে, ব্যক্তিবাচক বাক্যে কিন্তু ফর থাকবে না। যদি ফর পর্যন্ত বা টু পর্যন্ত দেয়, যেমন মনে করো হি ইজ টু পুয়ার ডট 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 দিলে এই টুও দেয় নাই, মনে করো কি দেয় নাই, এই টু অংশটাও তারা দেয় নাই, অথবা এই ফর অংশটাও তারা, খেয়াল করো ভালো করে, এই টু পর্যন্ত না দিয়ে শুধু লেখছে হি ইজ টু পুয়ার, তারপরে ডট 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 দিছে, মানে পরের অংশে টুও লেখে নাই। অথবা ইট ইজ টু শর্ট ফরও লেখে নাই, ইট ইজ টু শর্ট পর্যন্ত লিখছে। তাহলে মাথায় রাখতে হবে যে বাক্যের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ফর দেয়া থাকবে, দেয়া না থাকলে আনতে হবে, দেয়া না থাকলে আনতে হবে। আর যদি বাক্যের সাবজেক্ট ব্যক্তি হয় তাহলে ফর জীবনীয় হবে না, পরের অংশে টু বসবে। পরের অংশে কি বসবে? সরাসরি কি বসবে? এই যে এখানে সরাসরি কি বসছে? টু। এখানে কি ফর আসছে? কথা কও, ফর আসছে, কিন্তু এখানে কি আসছে? ফর আসছে। তার মানে বুঝতে হবে যে যদি বাক্যের সাবজেক্ট ব্যক্তি হয় তাহলে টু হবে, আর যদি বস্তু হয় তাহলে ফর হয় দেয়া থাকবে, না হয় তোমাকে আনতে হবে। এখন ফর আনলাম, আনার পরে একটু খেয়াল করো, তাহলে মাথায় রাখতে হবে যে এই টু এই অংশটা নেতিবাচক অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? নেতিবাচক, নাই, কম, কমতি, এরকম অর্থ প্রকাশ করে। তাহলে হি ইজ টু পুয়ার, সে এতই গরিব, টু বাই এ পেন, যে একটা কলমও কিনতে পারে না। অথবা টু বাই এ শার্ট, টু বাই এ শেরওয়ানি। হ্যাঁ, হি ইজ টু পুয়ার টু ইট, সে এতই গরিব যে খাইতে পারে না। হ্যাঁ, হইতে পারে। এই চমৎকার, ওর জন্য একটু হাততালি দাও সবাই। তাহলে হি ইজ টু পুয়ার টু ইট, সে এতই গরিব যে খাইতে পারে না। এখন একটা কথা আছে, এই আমাদের গ্রামে একটা কথা আছে যে ভাত খাওয়ার পায় না, চা খাবার দৌড়ে। ভাতে জোটে না, চা খায়, আছে না এরকম? ভাতে পায় না, চা খায়। তা এখন সে এতই গরিব, খাইতেই পারে না। তো এখন একটু খেয়াল করো, এই তোমার নাম কি যেন? ওমর ফারুক। এখন মনে করো ওমর ফারুক যে তুমি লিখলা যে হি ইজ টু পুয়ার টু ইট, ভালো করে বুঝো। এখন ওই টু ইট লিখলে বাক্যটা হয়ে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু ওই কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের হাত বাধা এই কারণে যে যদি সেগুলো আবার ওই সিকোয়েন্স অনুসারে হয়, তখন আমি, তুমি, আমরা যে শব্দই ভাবি না কেন ওই শব্দ ওখানে হুট করে দেওয়া যাবে না। তখন হ্যাঁ, যদি মনে করো ওই 5টা বাক্যের কোনো না, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য, ওই সবগুলোই ইট সম্পর্কে লেখা আছে, হ্যাঁ, হেলদি ফুড সম্পর্কে লেখা আছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, হি ইজ টু পুয়ার টু ইট, যে এতই গরিব সে খাইতে পারে না।
এখন ধরো 5টা বাক্য ভিন্ন ভিন্ন ঘটনাকে বুঝাচ্ছে, তখন তুমি ইট লেখো আর ফিট লেখো, কোনো অসুবিধা নাই। কি বুঝতেছো আমার কথা? তবে অর্থটা যাতে মিলে, বাক্যটা যাতে ইতিবাচক হয়। আর যদি সিকোয়েন্স হয় তাহলে কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারবো না, যে কোনো শব্দই সেখানে ব্যবহার করতে পারবো না। তাহলে আমার মনে হয় যে আমরা এটা ক্লিয়ার যে টু বাই, টু ইট, টু ডু, টু ডান্স, টু সি, যেটাই লেখো অর্থের সাথে সামঞ্জস্য রেখে সেটা কমপ্লিট হতে পারে। তবে মাথায় রাখতে হবে যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কি ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। এবার আসো, সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, যেটা আমি লিখছি যে ইট ইজ টু শর্ট ফর, তো ওরা, আমি আবারও বললাম যে ফরটা তারা পরীক্ষায় দিতেও পারে, নাও দিতে পারে। না দিলে আমি ফর আনবো। আর যদি ফর দেয় তারা, তাহলে আমরা ফরের পরে কি লিখবো? ফরের পরে দেখো আমি লিখছি, এই যে ফরের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম লিখছি। আমি কি লিখছি? আচ্ছা, প্রোনাউনের অবজেক্ট ফর্ম কি হতে পারে, কারা কারা হতে পারে, ধারণা আছে তো নাকি? যেমন ধরো এই সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় তাহলে এর অবজেক্টিভ ফর্ম হবে কি? মি। সাবজেক্টিভ ফর্ম যদি উই হয় এর অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম যদি হি হয় এর অবজেক্টিভ ফর্ম হবে হিম, তাই না? সাবজেক্টিভ ফর্ম যদি হার হয় তাহলে এর অবজেক্টিভ ফর্ম হবে, সরি, সাবজেক্টিভ ফর্ম যদি শি হয় তাহলে এর অবজেক্টিভ ফর্ম হবে হার। সাবজেক্টিভ ফর্ম যদি দে হয় তাহলে এর অবজেক্টিভ ফর্ম হবে দেম। কি বুঝতেছে আমার কথা? তাহলে এই যে বিষয়গুলো, আই, মি, উই, আস, হি, হিম, শি, হার, দে, দেম। মোবাইলে একটা ছবি নিই। তাহলে আই, উই, হি, শি, দে। এখন আইটা সাবজেক্ট, তাহলে আমরা কি লিখলাম? মি। উইটা আছে, উইটা আস হয়ে গেল, হিটা হিম হলো, সিটা হার হলো, দেটা দেম হলো। এখন আসো, আমি কোনটা বসাবো স্যার? খেয়াল করো জয়া, খেয়াল করো যে আমি ফরের পরে মি, এখন তো অবজেক্ট অনেকগুলো আছে, আমি কি মি লিখবো, হিম লিখবো, না হার লিখবো, না দেম লিখবো, না সি লিখবো, মানে কি যেন হিজ লিখবো, কোনটা লিখবো? তাহলে এটা আমি কিভাবে বুঝবো যে কোনটা লিখবো? যে ইট ইজ টু শর্ট ফর মি, ফর হিম, ফর দেম, ফর হার, সবই তো লেখা যায়, তাহলে আমি লিখবো কোনটা? তাই না? বিষয়টা প্রশ্ন আসে কিনা যে আমি ফরের পরে মি লিখবো, হিম লিখবো, দেম লিখবো, না হার লিখবো? ও উত্তর একটাই, যদি সিকোয়েন্স না হয় তাহলে যে কোনোটাই লেখা যাবে। যদি 5টা বাক্য নির্দিষ্ট কোনো ঘটনা না হয় তাহলে যে কোনো শব্দই ফর মি লিখলেও হবে, ফর হিম লিখলেও হবে, ফর দেম লিখলেও হবে। আর যদি নির্দিষ্ট ঘটনার হয় তাহলে ওই ঘটনাগুলো পড়ে পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে সামনের বাক্যে জয়ার কথা বলছে না আব্দুর রহমানের কথা বলছে। মনে করো সামনের বাক্যে লেখা আছে জয়া ইজ সো কিউট, এখন পরের অংশে লেখা আছে ইট ইজ টু শর্ট ফর, তাহলে এখানে কাকে বুঝাবে? জয়াকে বুঝাবে। তাহলে তখন হবে ইট ইজ টু শর্ট ফর হার, ফর, কারণ সামনের বাক্যে জয়ার কথা বলছে, তাহলে এখানে জয়াকে যদি আমি দেখাতে চাই তাহলে কি হবে? হার হবে। বুঝতেছো তো আমার কথা? তাহলে আমার সামনের বাক্যে নাই, কিন্তু পিছনের বাক্যে আব্দুর রহমান সম্পর্কে কথা আছে, এই বাক্যটা সামনে এ নাম্বারে দেওয়া আছে সাপোজ। এই জন্য একটু জিনিস ভালো করে মনে রাখবা, সেটা হলো যে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব তখন একটা বাক্য পড়ে উত্তর লেখার কোনো সুযোগ, একটা বাক্য পড়েই কি উত্তর লেখার কোনো সুযোগ নাই। এখন তুমি এ নাম্বারটা পড়লা আর উত্তর লিখে ফেললা, কিন্তু দেখা গেল বি নাম্বারটা, সি নাম্বারটা, ডি নাম্বারটা একই অর্থ প্রকাশ করতেছে, তাহলে তো তোমাকে ওই অনুসারে শব্দ, প্লিজ কথা বলো না, শোনো, তাহলে এ বি সি ডি ই, এই যে 5টা বাক্য থাকবে, কয়টা বাক্য? 5টা বাক্য। তার মানে তোমাকে প্রথমে 5টা বাক্য পড়ে 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 অর্থটা আগে নিশ্চিত হইতে হবে যে 5টা বাক্য একই না ভিন্ন। যদি দেখো যে ভিন্ন তাহলে যে কোনো শব্দই লেখো, অসুবিধা নাই। আর 5টা বাক্য পড়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ 5টা বাক্য একই শব্দ অনুসারে হচ্ছে, তখন তোমাকে হ্যাঁ সেই অনুসারে তোমাকে তখন সেই শব্দটা লিখতে হবে। তো ঠিক আছে, এখন আমরা যেটা বুঝলাম যে ইট ইজ টু শর্ট ফর হার, হিম, দেম, যাই লেখি সবই হবে যদি সিকোয়েন্সটা ভিন্ন হয়। আর সিকোয়েন্সটা একই হলে সেই সিকোয়েন্স অনুসারে যে শব্দ মিলে সেই শব্দ সেখানে লিখতে হবে। তারপরে লিখতে হবে ফর, যেমন ইট ইজ টু শর্ট ফর হার, সাপোজ ফর হার টু টাচ, তাই না? যে এটা এত ছোট সে টাচ করতে পারতেছে না, এটা কেমন হয়ে যায়? মানে এতটাই ছোট
টাচ করতে পারতেছে না, না কি হবে? মানে এত ছোট যে কি, সেটা এত ছোট যে টাচ হবে না। ইট ইজ টু শর্ট ফর হার টু, মনে করো যে উই আর, অথবা টু, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোক, রিচ অথবা ক্যাশ, যেটা এত ছোট যে ধরতে পারতেছে না, আছে না? তুই বুঝতেছো আমার কথা? আর যদি একই রকম হয় 5টা বাক্য, তাহলে তো সেই অনুসারে সেই ধরনের শব্দ তোমাকে আনতে হবে। তার মানে আমরা টু টু জাতীয় যে শব্দগুলো, বাক্যগুলো আমরা দেখলাম যে টু টু যুক্ত বাক্য দুই রকম হতে পারে। সাবজেক্টটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। বস্তুবাচক হলে বস্তুবাচক চেনার দুটো উপায় আছে। একটা হচ্ছে সরাসরি আমরা ওই শব্দটাকে দেখে চিনতে পারবো, অথবা বাক্যে ফর থাকবে। কি থাকবে? আর যখন ফর থাকবে, ফরের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম নিয়ে আসতে হবে। মি, হিম, দেম, হার, যেটাই পারি সেটাই আনতে হবে। তবে সেটা ওই সিকোয়েন্সিয়ালি নির্ভর করবে, অথবা যে কোনো শব্দে তুমি আনতে পারবা। তার মানে আমরা 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা বুঝলাম। এবার আমরা 6 নম্বর বাক্যটা একটু দেখি। আচ্ছা, 6 নম্বর বাক্যটা দেখো, দেখা যাচ্ছে সবার? 6 নম্বর বাক্য বলছে সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব সো অ্যাডজেক্টিভ দ্যাট, সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছিলাম, মনে আছে? মনে আছে পূজা? অ্যাফার্মেটিভ যখন নেগেটিভ করলাম, যে টু টু যুক্ত বাক্যকে আমরা সো দ্যাট দিয়ে নেগেটিভ করছিলাম, মনে আছে? টু টু যুক্ত বাক্যকে নেগেটিভ করছিলাম কি দিয়ে? সো দ্যাট, মনে আছে না? আবার ওই টু টু যুক্ত বাক্যের মানে বস্তুবাচক অংশটাকেও আমরা সো দ্যাট দিয়ে করছিলাম। তো ওই একই জিনিস, যে ধরো যে হি ইজ সো উইক, সো উইক, তারপরে মনে করো গ্যাপ দিছে, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম টু দেখছিলাম, এখানে মনে আছে? কিছুক্ষণ আগে ওখানে 4 নম্বর সূত্রে দেখছিলাম টু, আর এখানে এখন কি আসলো? এখানে কি আসছে? এখানে সো। একই সূত্র, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি করতে বলে, তাহলে আমরা টুর জায়গায় সো লিখি, টুর জায়গায় কি লিখি? তাহলে এখানেও ওই সোই দেওয়া আছে। তাহলে হি ইজ সো উইক, এরপরে গ্যাপ দিছে, তাহলে তখন এই অংশে দ্যাট আনতে হবে। কি আনতে হবে? কি আনবো আমরা? দ্যাট আনবো। তাহলে হি ইজ সো উইক দ্যাট, কি লিখলাম আমি? দ্যাট। দ্যাটের পরে যেহেতু সাবজেক্টটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক হলে দ্যাটের পরে এই সাবজেক্টটাই বসবে। দেখো আমি এখানে কিন্তু লিখছি সেম। সেম মানে কি? পূর্বের ব্যক্তিবাচক সাবজেক্টটাই আবার পরের অংশে বসবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি, এরপরে এখানে আসবে ক্যান নট অথবা কুড নট। ক্যান নট অথবা, এখন এখানে আমি ক্যান নট কেন লিখবো? যেহেতু ইজ লেখা আছে। কি লেখা আছে? মানে পূর্ববর্তী অংশটা সো দ্যাট যুক্ত বাক্যের, পূর্ণিমা খেয়াল করো, সো দ্যাট যুক্ত বাক্যের পূর্ববর্তী অংশটা যদি প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, অ্যাম, ইজ, আর এরকম হয়, তাহলে এই অংশে ক্যান নট লিখতে হবে। কি লিখতে হবে? ক্যান নট। আর এখানে এই অংশে যদি ওয়াজ ওয়ার থাকে, তাহলে এই অংশে কুড নট হবে। তার মানে পূর্ববর্তী অংশটা পাস্ট টেন্স নির্দেশ করলে পরের অংশে কুড নট হবে, পূর্ববর্তী অংশটা প্রেজেন্ট টেন্স নির্দেশ করলে পরের অংশে ক্যান নট হবে। তাহলে ক্যান নট এবং কুড নট আনার বিষয়টা তো ক্লিয়ার, যে কিভাবে আমরা, হ্যাঁ? তাহলে আমরা এখানে লিখলাম যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, যে সে এতই দুর্বল যে হাঁটতে পারতেছে না। অথবা হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রাইট, সে এতই দুর্বল যে লিখতে পারতেছে না। হি ইজ সো উইক দ্যাট সো দ্যাট হি ক্যান নট ইট, সে এতই দুর্বল যে সে খেতে পারতেছে না। কি বুঝতেছে আমার কথা? সে এতই দুর্বল যে সে দৌড়াইতে পারতেছে না। অনেকভাবে এই শব্দটা ব্যবহার করা যায়, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে ওই কথা একটাই, সিকোয়েন্স হলে একরকম হবে, সিকোয়েন্স ছাড়া ভিন্ন রকম হবে। আবার বলো, কতটা বুঝি নেই। মানে সো অ্যাডজেক্টিভ দ্যাট, এই অংশটাই নেগেটিভ অর্থ প্রকাশ করে। মাঝে মাঝে অ্যাফার্মেটিভও হতে পারে, সেটা বাক্যের অর্থের উপর নির্ভর করে, অনেক সময় হবে। যেমন ধরো হি ইজ সো পায়াস দ্যাট এভরিওয়ান লাভস হিম, হি ইজ সো পায়াস দ্যাট এভরিওয়ান লাভস হিম, সে এতই ধার্মিক যে সবাই তাকে পছন্দ করে। বুঝতেছো আমার কথা?
এটা অনেক সময় বাক্যের অর্থের উপর নির্ভর করে, সো দ্যাট যুক্ত বাক্যটা যে সবসময় নেগেটিভ হবে বিষয়টা এরকম না, সেটা অর্থের উপর নির্ভর করে অনেক সময় পজিটিভও হতে পারে। তাহলে আমার মনে হয় যে ব্যক্তিবাচক অংশটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আসো বস্তুবাচক অংশটার ক্ষেত্রে যদি বলি একই জিনিস, যদি আমরা এখানে লিখি যে ইট ওয়াজ সো হার্ড, ইট ওয়াজ সো হার্ড, হার্ড মানে কি শক্ত, তাহলে ইট ওয়াজ সো হার্ড, তাহলে এই ইটটা ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে বাক্যের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে তুমি নিশ্চিত যে এর সাবজেক্ট যেটা পরবর্তীতে দ্যাটের পরে যেটা আসবে সেটা অবশ্যই এই বস্তুবাচক সাবজেক্টটাই আর বসবে না, সেখানে একটা ব্যক্তিবাচক সাবজেক্ট আনতে হবে। যেমনটা আমরা ঠুটুর পরে ওই যে বস্তুবাচক শব্দের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে ফর মি, ফর হিম, ফর দেম, ফর হার আসে না? কথা কেন আসে কিনা? আমরা দেখছিলাম না ওখানে ফর মি। তো নেগেটিভ করার সময় আমরা কি করছিলাম, ওই ফরের পরে মি থাকলে সেটাকে আই বানাইছিলাম, ফরের পরে দেম থাকলে সেটাকে দে বানাইছিলাম, আবার ফরের পরে হার থাকলে সেটাকে সি বানাইছিলাম। এখন ঠিক এখানেও এরকম যে এখানে সো অ্যাডজেক্টিভের পরে দ্যাট আনার পরে আমি আই, হি, সি, তারপরে দে কোনটা আনবো সেটা নির্ভর করবে ওই 5টা বাক্যের ওপর। ওই 5টা বাক্যের কেউই যদি কোনো ধারণা দিতে না পারে তাহলে তোমার মন মতো তুমি আই লেখো, উই লেখো, হি লেখো আর সি লেখো, কোনো অসুবিধা। এখন মনে করে এমন হলো যে 5টা বাক্য ভিন্ন ভিন্ন, এখন তুমি এখানে লিখতে পারো যে ইট ইজ সো হার্ড দ্যাট আই কুড নট ব্রেক, আই কুড নট কেন লিখলাম আগে একটু দেখো, এখানে ওয়াজ আছে এই জন্য আমি কি লিখলাম, এখানে ওয়াজ আছে দেখে আমি কি লিখলাম, এখানে ওয়াজ আছে দেখে কুড নট লিখলাম। আরেকটা আছে যে সো হার্ড দ্যাট, এই দ্যাটের পরে আই এর জায়গায় আমি চাইলে এখানে হিও আনতে পারবো, সিও আনতে পারবো, দেও আনতে পারবো, হ্যাঁ, তারপরে মনে করো উইও আনতে পারবো। এখন আমি আনবো কোনটা সেটা নির্ভর করবে ওই 5টা বাক্যের উপর। যদি বাক্য 5টা আমাকে ধারণা দিতে না পারে তাহলে আমি যে কোনো শব্দই এখানে ব্যবহার করতে পারবো, সেটা আই হতে পারে, সেটা হি হতে পারে, সেটা উই হতে পারে, সেটা দে হতে পারে, অথবা সেটা মানে সাবজেক্টিভ যে কোনো শব্দই সেখানে হতে পারে। তবে পূর্বের বস্তুবাচক ইট শব্দটাকে আর পুনরায় ব্যবহার করা যাবে না। কি ক্লিয়ার? তাহলে আমার মনে হয় যে আমরা 7 নাম্বার পর্যন্ত ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন 8 আর 8, 9, 10 আমরা এখন দেখব একটু। খেয়াল করো 8 নাম্বার রুলসটা হচ্ছে যেমন হি ইজ অনেস্ট অ্যান্ড ড্যাশ, হি ইজ অনেস্ট অ্যান্ড ড্যাশ, একটু খেয়াল করো। তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড আর কিছু লিখছি আমি। তো বাক্যে মাথায় রাখতে হবে যে এখানে 8 নাম্বার সূত্রটা হচ্ছে এরকম যে সাবজেক্ট ভার্ব নাউন অ্যান্ড আবার নাউন, প্রোনাউন অ্যান্ড প্রোনাউন। তার মানে হচ্ছে যে বাক্যে সাবজেক্ট ভার্বের পরে যদি অ্যান্ড দ্বারা দুটো নাউন যুক্ত থাকে, প্রথমটা যদি নাউন হয় তাহলে পরেরটাও নাউন হবে, প্রথমটা প্রোনাউন হলে পরেরটা প্রোনাউন হবে, প্রথমটাও অ্যাডজেক্টিভ হলে পরেরটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমটা কি অনেস্টটা, পরেও অ্যাডজেক্টিভ বুঝে এমন শব্দ ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত সেটা বসে দেয়। এখন মনে করো ধরো হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে বলছে, তাই না? মনে করো 5টা বাক্য হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে আছে, সেই বাক্যের একটা লাইনে এখানে লেখা আছে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট অ্যান্ড, তাহলে কি হবে অনেস্ট অ্যান্ড পায়াস হতে পারে, অথবা হিউম্যানিটেরিয়ান হতে পারে, হিউম্যানিটেরিয়ান মানব হিতৈষী, সে সৎ এবং মানব হিতৈষী, মানব দরদী, অথবা হি ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড, অনেস্ট অ্যান্ড, বুঝতেছে আমার কথা? এখন তার মানে এই অনেস্ট অ্যান্ড এরপরে অ্যান্ডের পরে এমন শব্দ ব্যবহার করব যেটা ওই ব্যক্তির সাথে যায়, ওই ব্যক্তির গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এখন তুমি যদি লেখো হি ইজ অনেস্ট অ্যান্ড কিলার, অথবা হি ইজ অনেস্ট অ্যান্ড টকেটিভ, সে সৎ এবং বাসাল, হ্যাঁ, মানে হতে পারে অর্থের দিক থেকে, মানে অর্থাৎ গ্রামাটিক্যালি সেটা কারেক্ট, কিন্তু শব্দটা কেমন যেন নেতিবাচক হয়। প্রথমটা মানে ইতিবাচক হলেও পরেরটা নেতিবাচক হয়। আমরা বারবার এই কথাটা বলছি যে আমরা নেতিবাচক শব্দ কি করব, পরিহার। অনেস্ট অ্যান্ড পায়াস হতে পারে, অনেস্ট অ্যান্ড অ্যাক্টিভ হতে পারে, অনেস্ট অ্যান্ড রেসপেক্টিভ হতে পারে। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে ওই লাটাই তোমার হাতেই আছে,
তুমি যে শব্দই ব্যবহার করো হবে, তবে ওই সিকোয়েন্সটা সবসময় মাথা রাখবে যে 5টা বাক্য একই রকম হলে ওই ধরনের শব্দ হবে, আর 5টা বাক্য একই রকম না হলে তুমি যে কোনো ধরনের শব্দই ব্যবহার করা হবে, শুধু শব্দের অর্থগুলো যাতে ইতিবাচক হয়। তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড পায়াস। এখন আরো একটু সহজ করে যাই, এখানে বোথ থাকতে পারে, কি থাকতে পারে, কথা বলা, কি থাকতে পারে, মানে হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড পায়াস। তাহলে কোন ক্ষেত্রে বোথের পরে অ্যাডজেক্টিভ দিল, অ্যান্ড এর পরেও তখন কি হবে, অ্যাডজেক্টিভ হবে। বোথের পরে নাউন দিল, তাহলে অ্যান্ড এর পরেও নাউন হবে। বোথের পরে অ্যাডজেক্টিভ দিল, অ্যান্ড এর পরেও। এখন আমি দেখলাম যে হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ অ্যাক্টর, হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ অ্যাক্টর। তাহলে সামনে বোথ এ টিচার লেখছে, তাহলে অ্যান্ড এর পরে কি হবে, নাউন হবে। আরেকটা বিষয় একটু মাথা রাখবা, নাউন যদি আর্টিকেল সংযুক্ত থাকে, এ ম্যান, এ কাউ, এ ডগ, এ ক্যাট, কি বুঝতেছো আমার কথা, এ সিঙ্গার, এ টিচার, মানে সামনের অংশটা যদি আর্টিকেল সংযুক্ত কোনো নাউন হয়, তাহলে পরের অংশটাও ওই রকম আর্টিকেল সংযুক্ত নাউন ব্যবহার করতে হবে। আমি বুঝতে পারিনি মনে হয়। মনে করো সামনে লেখা আছে এ টিচার, তাহলে পরে হবে কি, এ সিঙ্গার, মানে শুধু সিঙ্গার না লেখাই ভালো। পরের অংশে অ্যান্ডের পরে কি লিখবা তখন, এ সংযুক্ত করবো। মনে করো এখানে লেখা আছে এ টিচার, কি লেখা আছে, তাহলে অ্যান্ড এ সিঙ্গার। তাহলে এখানে সামনে এখানে এ আছে, এই কারণে আমি অ্যান্ড এর পরেও কি দিব, এ দিব। এখানে দি আছে, তাহলে এখানেও অ্যান্ড এর পরে কি হবে, তখন দি হবে। আর মনে হয় বিষয়টা বুঝছো তো। তাহলে আমরা এই 8, 9 বুঝে গেলাম, কিন্তু 8, 9 একই সূত্র। যে 8, 9 এর মধ্যে 8 নাম্বার আমরা দেখলাম যে অ্যান্ড দ্বারা দুইটা নাউন যুক্ত থাকবে, অথবা দুইটা প্রোনাউন যুক্ত থাকবে, অথবা দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে। আর 9 নম্বরে দেখলাম যে এটা ওই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে, কিন্তু এখানে বোথ থাকবে, অ্যান্ডের আগে কি থাকবে। তাহলে বোথ শব্দটা থাকলে আমার জন্য ভালো, বোথ শব্দটা থাকলে আমার জন্য কি, বোথ, হ্যাঁ হ্যাঁ নিয়ম একই। বোথ থাকলে খেয়াল করো সবাই, বোথ যদি থাকে তাহলেও একই নিয়ম, আর বোথ না থাকলেও, হ্যাঁ আচ্ছা। এরপরে 10 নাম্বারটা দেখো, একটু খেয়াল করো, সাবজেক্ট ভার্ব নট অনলি বাট অলসো। একটু খেয়াল করো, নট অনলি, এটাই শেষ। বাক্যের সাবজেক্ট যদি নট অনলি থাকে, সরি মানে এই অংশে সাবজেক্ট ভার্বের পরে নট অনলি থাকলে পরের অংশে বাট অলসো হবে। আরো সহজ করে বলে দিই, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করছিলাম, তখন আমরা কি করছিলাম, এই বোথ শব্দ আর এই অ্যান্ডের জায়গায় লিখছিলাম বাট অলসো। তাহলে অ্যান্ডের জায়গায় বাট অলসো, আর বোথের জায়গায় কি লিখলাম, অ্যান্ডের জায়গায় বাট অলসো লিখছি, আর বোথের জায়গায় লিখছি নট অনলি। নট অনলি বাট অলসো করলে সেটা নেগেটিভ হয়ে গেছে, মানে বোথ অ্যান্ড এই ধরনের বাক্যকে আমরা নেগেটিভ করছি নট অনলি বাট অলসো দিয়ে, মনে আছে তোমাদের? তো একই জিনিস, যে নট অনলির পরে যে অ্যাডজেক্টিভ থাকবে বাট অলসোর পরে ওই একই ধরনের অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। নট অনলির পরে যে নাউন থাকবে বাট অলসোর পরেও নাউন আসবে। নট অনলির পরে যদি ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরেও, মনে করে লিখলাম যে হি ইজ নট অনলি অ্যাক্টিভ বাট অলসো, মনে করো যে হার্ড ওয়ার্কার, বাট অলসো হার্ড ওয়ার্কার। তাহলে নট অনলি বাট অলসো বলি আর বোথ অ্যান্ড বলি বা শুধু অ্যান্ড বলি, সূত্রটা কিন্তু একই। একটু খেয়াল করো, আমি এগুলোকে একসাথে লেখার উদ্দেশ্য হচ্ছে যে তাহলে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলসগুলো তোমাদের মনে পড়বে। শুধু অ্যান্ড দ্বারা দুটো নাউন বা প্রোনাউন যদি যুক্ত থাকে, শুধু অ্যান্ড দ্বারা দুটো অ্যাডজেক্টিভ, শুধু অ্যান্ড দ্বারা দুটো নাউন অথবা প্রোনাউন যুক্ত থাকলে এই ধরনের বাক্যকে আমরা নেগেটিভ করছিলাম কি দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে। আবার শুধু বোথ অ্যান্ড দিয়ে যেটা যুক্ত ছিল সেটাও আমরা করছিলাম নট অনলি বাট অলসো দিয়ে। তাহলে তিনটা সূত্র একই, যে এই ধরনের বাক্যগুলো থাকলে আমরা অ্যাডজেক্টিভ থাকলে সামনে পরে অ্যাডজেক্টিভ হবে, নাউন থাকলে সামনে পরে নাউন হবে, প্রোনাউন সামনে থাকলে পরে প্রোনাউন হবে। সামনে এখন নট অনলিও থাকতে পারে, বোথও থাকতে পারে, অথবা নট অনলি বোথ কোনোটাই না থেকে শুধু অ্যান্ড থাকতে পারে। এই হলো মোটামুটি 10টা গুরুত্বপূর্ণ রুলস। আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে এই কম্পিটিটিভ সেন্টেন্সে, সেগুলো আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ক্লাসটি পর্যবেক্ষণ তোমরা যারা করছো, আশা করি তোমরা উপভোগ করেছো। আমার এই ক্লাসটি ভালো লাগলে তোমরা শেয়ার দিয়ে অথবা কমেন্ট দিয়ে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।